আমাদের মাজারগুলোতে গিয়ে আমরা কি জিয়ারত করতে পারবো কি পারবো না? আমাদের মসজিদগুলোতে আমাদের ইমামরা শান্তিমতো নামাজ পড়াতে পারবে কি পারবে না? এটা আমাদেরকে ঠিক করতে হবে, এবং এটা ঠিক করার জন্য আমাদেরকে সংগ্রাম করতে হবে। একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে, যেটা সবসময় আমি বলি, সেটা হচ্ছে যে কোনো ধরনের লড়াই সেটা আসলে রাজনৈতিক লড়াই। আজকে যে সমস্ত মাজার, দরগা, মসজিদ, বিভিন্ন দরবারের গদিনসীন পীর সাহেবরা বিভিন্ন জায়গায় যেভাবে বিপত্তির শিকার হচ্ছেন এবং বিভিন্ন জায়গায় আপনার অপমানজনক অবস্থার শিকার হচ্ছেন, মাজারগুলোতে হামলা হচ্ছে, এটার বিরুদ্ধে লড়াইটা আসলে যতটা না ধর্মীয় লড়াই, তার চাইতে অনেক বেশি রাজনৈতিক লড়াই। কারণ আপনি এই সমাজে আপনার অবস্থানকে নির্ধারণ করতে চাচ্ছেন এবং সেই অবস্থানটার ক্ষমতাটা চর্চা করতে চাচ্ছেন। তার মানে আপনি এই সমাজে এবং বৃহত্তর অর্থে এই রাষ্ট্রে আপনি আপনার বক্তব্য এবং পরিচয় আপনি প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন। সেটা অবশ্যই মুখ্যত রাজনৈতিক লড়াই। সেই রাজনৈতিক লড়াইয়ের যেই সমস্ত ঘাত প্রতিঘাত, চড়াই উতরাই আছে, সেগুলোকে আমাদেরকে চিহ্নিত করতে হবে। ফ্যাসিবাদী ব্যবস্থা জিনিসটা আসলে কি? এটা হচ্ছে যে ইনসাফের বিরুদ্ধে যত ধরনের তৎপরতা আছে সব কিছুই হচ্ছে ফ্যাসিবাদী প্রবণতার মধ্যখানে পড়ে। আমরা যেই দীর্ঘ ১.৫ যুগেরও বেশি সময় যেই দুঃশাসনের কবলে ছিলাম, সেই দুঃশাসন আমাদের জীবনের প্রত্যেকটা পদক্ষেপে, প্রত্যেকটা অংশে বিস্তার করেছিল। আমাদের রাজনৈতিক জীবন বলতে আসলে কিছু ছিল না, আমাদের মত প্রকাশের অধিকার বলে আসলে কিছু ছিল না, আমাদের সামাজিক জীবন বলতে কিছু ছিল না, ইভেন আমাদের ব্যক্তি জীবন বলতেও তেমন কিছু ছিল না। প্রত্যেকটা জায়গায় এক ধরনের সেন্সরশিপ ছিল। আপনি একটা কথা বলার আগে আপনাকে 10 বার ভাবতে হতো, আপনি একটা ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার আগে আপনাকে 10 বার ভাবতে হতো, আপনি কোনো একটা মাহফিল আয়োজন করবেন, সেই মাহফিলে একজন বক্তা, একজন আলেম কি বলবে সেটা ঠিক করে দিত একজন চেয়ারম্যান বা একজন মেম্বার। তাহলে আপনার মত প্রকাশের স্বাধীনতাও ছিল না, আপনার যে ফ্রিডম অফ রাইটস, ফ্রিডম অফ রিলিজিয়ান, ধর্ম পালনের যে স্বাধীনতা, সেই স্বাধীনতার উপরেও হস্তক্ষেপ করা হয়েছিল। আপনারা খেয়াল করে থাকবেন, কোথাও কোনো মসজিদ কমিটি, সেই মসজিদ কমিটির চেয়ারম্যান হতো তৎকালীন সরকারের সাথে সংশ্লিষ্ট অথবা রাজনীতির সাথে সংশ্লিষ্ট কোনো ব্যক্তি। কোনো ওরস কমিটি, কোনো মাহফিল কমিটি, গ্রামে গঞ্জে সমস্ত সামাজিক যে সংগঠনগুলো, প্রত্যেকটা জায়গায় একটা রাজনীতিকরণ করা হয়েছে, এবং সেই রাজনীতিকরণটা সম্পূর্ণ কায়েমি স্বার্থে। কায়েমি স্বার্থে বলতে যেই রাজনৈতিক দল ক্ষমতায় থাকবে সেই রাজনৈতিক দলের এজেন্ডার বাইরে কোনো কথা বলা যাবে না। এই ছিল আমাদের এখানে বৃহত্তর অর্থে সুন্নি মুসলমানদের অবস্থা, সুফি মুসলমানদের অবস্থা। কিন্তু এই আন্দোলনের ভিতর দিয়ে, এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ভিতর দিয়ে আমরা সেই ব্যবস্থার পতন ঘটাতে সক্ষম হয়েছি। এই মুহূর্তে আমাদের সামনে যে নতুন সম্ভাবনা এসে উপস্থিত হয়েছে, সেই সম্ভাবনায় দাঁড়িয়ে আমরা আমাদের সমাজের বিনির্মাণ কিভাবে করব, আমাদের মূল্যবোধ, আমাদের সামাজিক সংস্কৃতি, আমাদের ধর্মীয় সংস্কৃতি, এই সব কিছুকে সমন্বিত করে আমাদের রাষ্ট্রের যে স্পিরিট এবং আমাদের যে নাগরিক স্পৃহা আকাঙ্ক্ষা, সেই প্রত্যেকটা স্পৃহা এবং আকাঙ্ক্ষাকে এক জায়গায় এনে কিভাবে আমরা একটা সমৃদ্ধশালী সমাজ এবং একটা দেশ গঠন করব, সেটাই হচ্ছে আমাদের সামনে এখনকার মুখ্যত প্রশ্ন। এবং আজকের এই প্রোগ্রামের যেই শিরোনাম ঠিক করা হয়েছে যে যুগ সন্ধিক্ষণে বাংলাদেশ, জুলাই বিপ্লবোত্তর
সমাজ ও রাষ্ট্র পুনর্গঠনে সুফি সমাজের অংশগ্রহণও করণীয়। এখানে দুটো পয়েন্ট উল্লেখ করা হয়েছে, একটা হচ্ছে সুফি সমাজের অংশগ্রহণ, দ্বিতীয়ত হচ্ছে করণীয়, এবং যুগ সন্ধিক্ষণের কথা বলেছে। যুগ সন্ধিক্ষণটা কিভাবে? আসলে আমরা একটা দীর্ঘ ফ্যাসিবাদী সময় উত্তরণ করে আমরা এখন একটা নতুন সামাজিক বন্দোবস্ত এবং রাজনৈতিক বন্দোবস্তের যে সূচনা লগ্ন, সেই সূচনা লগ্নে দাঁড়িয়ে আছি। এই মুহূর্তে আমাদেরকে ঠিক করতে হবে যে আমরা আমাদের এই বাংলাদেশকে কীরকম দেখতে চাই। আমাদের কি নিজস্ব মত প্রকাশের ক্ষমতা থাকবে কি থাকবে না? আমাদের মাজারগুলোতে গিয়ে আমরা কি জিয়ারত করতে পারবো কি পারবো না? আমাদের মসজিদগুলোতে আমাদের ইমামরা শান্তিমতো নামাজ পড়াতে পারবে কি পারবে না? এটা আমাদেরকে ঠিক করতে হবে, এবং এটা ঠিক করার জন্য আমাদেরকে সংগ্রাম করতে হবে। একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে, যেটা সবসময় আমি বলি, সেটা হচ্ছে যে কোনো ধরনের লড়াই সেটা আসলে রাজনৈতিক লড়াই। আজকে যে সমস্ত মাজার, দরগা, মসজিদ, বিভিন্ন দরবারের গদিনসীন পীর সাহেবরা বিভিন্ন জায়গায় যেভাবে বিপত্তির শিকার হচ্ছেন এবং বিভিন্ন জায়গায় আপনার অপমানজনক অবস্থার শিকার হচ্ছেন, মাজারগুলোতে হামলা হচ্ছে, এটার বিরুদ্ধে লড়াইটা আসলে যতটা না ধর্মীয় লড়াই, তার চাইতে অনেক বেশি রাজনৈতিক লড়াই। কারণ আপনি এই সমাজে আপনার অবস্থানকে নির্ধারণ করতে চাচ্ছেন এবং সেই অবস্থানটার ক্ষমতাটা চর্চা করতে চাচ্ছেন। তার মানে আপনি এই সমাজে এবং বৃহত্তর অর্থে এই রাষ্ট্রে আপনি আপনার বক্তব্য এবং পরিচয় আপনি প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন। সেটা অবশ্যই মুখ্যত রাজনৈতিক লড়াই। সেই রাজনৈতিক লড়াইয়ের যেই সমস্ত ঘাত প্রতিঘাত, চড়াই উতরাই আছে, সেগুলাকে আমাদেরকে চিহ্নিত করতে হবে। আমাদেরকে আমাদের শত্রু এবং আমাদের মিত্র চিহ্নিত করতে হবে। আমাদেরকে আমার দেশের ভিতরে কারা আমার বন্ধু, দেশের বাইরে কারা আমার বন্ধু, দেশের বাইরে কারা আমার শত্রু, এগুলো আমাদেরকে চিহ্নিত করতে হবে। কে আমার পক্ষে কথা বলছে সেটাকে চিহ্নিত করতে হবে। এবং বর্তমানে ছাত্র জনতার নেতৃত্বে বাংলাদেশে আপামর জনসাধারণের অংশগ্রহণে যে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে এবং সেই গণ অভ্যুত্থানের ফলে যে নতুন ক্ষেত্র তৈরি হয়েছে, সেখানে আমরা কিভাবে অংশগ্রহণ করব, আমাদের কোথায় কোথায় আমাদের যোগাযোগ করতে হবে, আমাদের কোথায় কোথায় মাঠে নামতে হবে, আমাদের সংগঠন কিভাবে গুছাতে হবে, কিভাবে আমাদের সকল আলেম ওলামা এক জায়গায় বসে টেবিল টক করতে পারবে এবং একটা এজেন্ডা তৈরি করতে পারবে, যেই এজেন্ডার ফলে বাংলাদেশের আপামর সুফি সমাজ নিরাপদে থাকবে এবং বাংলাদেশ রাষ্ট্রের যে নীতি নির্ধারণী প্রক্রিয়া, সেই নীতি নির্ধারণী প্রক্রিয়ায় তারা অংশগ্রহণ করতে পারবে, সেটাকে নিশ্চিত করার জন্য এখনই আমাদের আলোচনা করা প্রয়োজন এবং এখন থেকে এটা শুরু করা প্রয়োজন। কারণ সময় আসলে চলে যাচ্ছে, আমাদের হাতে সময় বেশি নাই। সো ওই জায়গা থেকে আমি সবাইকে এক থাকার আহ্বান করে এবং বৃহত্তর স্বার্থে, জাতীয় স্বার্থে আমাদেরকে নিজেদের মধ্যকার যে সমস্ত দূরবর্তী চিন্তা ভাবনা বা যে সমস্ত আশঙ্কা কাজ করে, সেই আশঙ্কাগুলোকে মিটিয়ে নিয়ে সবাই একই ছাতার নিচে এসে একটা যৌথ বক্তব্য তৈরি করতে হবে। এই বলে আমি বাংলাদেশের সকল সুফি সমাজের প্রতিনিধি, আজকে এখানে বিভিন্ন দরবার থেকে অত্যন্ত সম্মানিত প্রতিনিধিগণ এসেছেন, সবার কাছে আমি এই আর্জি রেখে, সকল সম্মানিত আলেম ওলামা, ওনারা আমার উস্তাদের সমান, ওনাদের সবার কাছে আমি এই আর্জি রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। বক্তব্য দীর্ঘায়িত করার জন্য অত্যন্ত দুঃখিত। সবাইকে আসসালামু আলাইকুম।